Dear students, how are you? I hope you are all well by the grace of Almighty Allah. দীর্ঘ 1 বছর আমরা আমাদের শিক্ষা থেকে প্রায় বঞ্চিত। বিভিন্নভাবে আমরা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করতেছি, কিন্তু আমরা একাডেমিক যে শিক্ষাটা প্রাতিষ্ঠানিকভাবে যেটা নেই সেটা পারছি না। এই করোনাকালীন সারা বিশ্বে এই করোনার মহামারীতে সকলেই খুব দুর্বিষহ জীবনযাপন করছি। তার ভিতর দিয়ে আমাদের শিক্ষাও চালিয়ে যেতে হবে, কারণ অদূর ভবিষ্যতে আমাদের এটা গ্রহণ না করলে জীবনটা অপরিপূর্ণ থেকে যাবে। সে কারণে আমাদের সকলের এই পড়াটা চালিয়ে যেতে হবে। আমি আমার ছাত্রদের অনুরোধ করছি, ঘরে বসে নিয়মিত আমাদের ক্লাস দেখবে। কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাবে, আমরা সেটা সমাধান করার চেষ্টা করব সর্বাত্মকভাবে। আজ আমি প্রথমে একটা চিত্র দেখাবার চেষ্টা করছি। এই চিত্রটা সম্পর্কে একটু 1 মিনিট ভাবো তোমরা, যে এই চিত্রটায় আমাদের কি দেখাচ্ছে। এই চিত্রটায় আমরা একজন ব্যক্তি বা লোকের একটা মুখমণ্ডলের চিত্র দেখতেছি। এই হচ্ছে জিরো থেকে শুরু হয়েছে, যে ওয়ান থেকে শুরু হয়েছে, 1 2 3 4 5, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 এরকম ভাবে এর একটা কিছু আমরা দেখতে পাচ্ছি। আসলে মূলত হচ্ছে এই হচ্ছে মুখ গহ্বর। এই মুখ থেকে আমাদের যে শব্দ আমরা যা উচ্চারণ করি, যে উচ্চারিত যা হয়, এই যা দিয়ে উচ্চারিত হয়, যে যে স্থানে বাতাসের আধিক্যতা থাকে, কোথাও শব্দের আহ, তারতম্য ঘটে, এই এই যন্ত্রের সাহায্যে, এই যন্ত্রটাকে বলা হয় বাকযন্ত্র। অর্থাৎ মুখ গহ্বরের যে স্থানগুলো আছে, এই স্থানটা সবটুকুকে আমরা মুখ গহ্বর বলি। এই মুখ গহ্বরে আমরা যে উচ্চারণ করি তার বিভিন্ন পর্যায় আছে। বিভিন্ন কোথায় কোন স্থানে কোথায় থেকে কোনটা উচ্চারণ করতে হয় আমরা পরবর্তীতে এটা দেখতে পাবো। আজ আমাদের মূল বিষয় হচ্ছে ধ্বনি ও বর্ণ। আমাদের মূল বিষয়টা হচ্ছে ধ্বনি ও বর্ণ। এটা আমাদের এই ধ্বনি বা বর্ণ আছে ষষ্ঠ শ্রেণী থেকে দশম কেন, যে কোনো ক্লাস উপরের সব ক্লাস পর্যন্ত আমরা এই ধ্বনি এবং বর্ণ জানবো, শিখবো, এবং সকলে এই ধ্বনি এবং বর্ণ সম্পর্কে আমরা সম্যক ধারণার চেষ্টা করব। আজ আমি আহ, আমি সুশান্ত কুমার রায়, সহকারী শিক্ষক, SM মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ। আজ আমি বাংলা দ্বিতীয় পত্রের ধ্বনি ও বর্ণ সম্পর্কে আলোচনা করব। এই ধ্বনি ও বর্ণ আলোচনা, আগে আমরা যে চিত্রটা দেখেছি সেই চিত্রটাই ছিল কি? সেই চিত্রটাই ছিল একটা বাকযন্ত্র। সেই বাকযন্ত্রের আহ, বিষয় এখন আমরা কোথায় কোন স্থানে যে শব্দ উচ্চারিত হয়, কি হয়, আমরা সেই বিষয়ে আজকে বিস্তারিত জানার চেষ্টা করব। এখানে ধ্বনি কি আমরা সেটা জানব। ধ্বনি, এই যে আমি যে কথা বলছি, এই যে কথা বলছি, এই যে যে উচ্চারিত যা হচ্ছে, যে আমি যা মুখ দিয়ে বলছি, এটাই একটা ধ্বনি। কিন্তু সেই ধ্বনি যে যা উচ্চারণ করছি, এই যে আমি বললাম মা, এই মা উচ্চারণ করাটাই হচ্ছে একটা ধ্বনি। এখন আমি এই ধ্বনিটা যখন আমি উচ্চারণ করছি, তখন সেটা অর্থাৎ বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত যখন হবে, সেটা তখন কি হবে? ধ্বনি হবে। কিন্তু যখন আমি ওই বিষয়টা, ওই যে মা বললাম, মাটা যখন আমি খাতা কলমে লিখবো, অর্থাৎ এখানে আমি লিখেছি কোনো, এই কোনোটা যখন আমি বলছি তখন সেটা ধ্বনি। আর যখন কোনো খাতায় লিখছি তখন সেটা বর্ণ।
অর্থাৎ এক একটা বর্ণ, এখানে বর্ণ না ঠিক, আমি কোনো বলছি, এক একটা অংশ, কোনো কোনো, এই যে যে কোনো ভাষার, এর মধ্যে কোনোটাই হচ্ছে এক একটা পার্ট আছে, এর একটা অংশ আছে, আমরা সেটা পরবর্তীতে জানার চেষ্টা করব। তাহলে এই ধ্বনি বা বর্ণ, সেটা কি আমরা আবার একবার একটু বলি। এই যে আমি যা উচ্চারণ করছি, বাকযন্ত্রের সাহায্যে যা উচ্চারিত হয়, সেটাই হচ্ছে ধ্বনি। আর ধ্বনির তাহলে সাধারণ অর্থে ধ্বনি তৈরি হয় বাকযন্ত্রের সাহায্যে। হ্যাঁ, ধ্বনি তৈরিতে যেসব বাকযন্ত্রের সহায়তা হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করেছি। আমি আগে চিত্রটা দেখেছি, অর্থাৎ কোথাও না কোথাও আমাদের কয়েকটা অংশ আছে, সেই অংশগুলো আমি বলছি, সেখানে আমরা কি কি জানি। আজকে আমি সেখানে আমরা সবাই জানি বাকযন্ত্রে কোন কোন সহায়তা লাগে। তারপরে বলছি ফুসফুস, গলনালী, জিহ্বা, তালু, মাড়ি, এখানে একটু দেওয়া আছে, দেখো একটু লক্ষ্য করলে বুঝতে পারবা। এই কয়টা জিনিস আমরা সাধারণত আহ, এই যে যে আমি ইয়েলো কালার দিয়ে আমি রেখেছি, ফুসফুস, গলনালী, জিহ্বা, তালু, মাড়ি, দাঁত, ঠোঁট, নাক, এই কয়টা আমরা যা উচ্চারণ করি, ধ্বনি যা উচ্চারিত হয়, তা এই কয়টি স্থানের কোনো না কোনো জায়গায় স্পর্শে, হ্যাঁ, স্পর্শে উচ্চারিত হয়। এটাই হচ্ছে ধ্বনি। এইসব জায়গায় আমাদের উচ্চারণ করতে এইসব কিছু ব্যবহার হয়। এখন মানুষ ফুসফুসের সাথে শ্বাস গ্রহণ করে, ত্যাগ করে, আমরা যখন আমরা এই যে বাঁচার জন্য সবসময় শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি, নিচ্ছি, হ্যাঁ, তাহলে মুখের বাইরের জায়গা বাধা পাবে। এখন সব জায়গার কিন্তু এক রকমের না, কোনো জায়গায় একরকম বাধা পায়, কোনো জায়গা কম পায়, তাই না? এই যে যে বাধা বা পাচ্ছে, ধ্বনি উচ্চারিত হচ্ছে, এখন পৃথিবীর, এখানে আরেকটা কথা বলি, যদিও এখানে আমার বিষয় না, তারপরে আমি একটা বলি। এই যে ধ্বনি, এই যে আমি যে বলছি ধ্বনি, এই ধ্বনি কিন্তু নানা ধরনের ধ্বনি আছে। এখন বলছি বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি। এই যে বাকযন্ত্রের সাহায্যে আমি যে বলছি, এটা একটা ধ্বনি। এখন আবার কি ধ্বনি হতে পারে? একটা গাছ ভেঙে পড়ছে, তারও কিন্তু একটা ধ্বনি হতে পারে। কিন্তু ধ্বনিটা হচ্ছে সেই বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত যদি হয়, তখন সেটা আমরা বলবো ধ্বনি। আর যখন মড়মড় করে গাছ ভেঙে পড়ছে, তখন কিন্তু সেটা ধ্বনি হয় না, সেটাকে বলা হয় সাধারণত শব্দ। সেটাকে কি বলা হয়? সাধারণত শব্দ। এখন লক্ষ্য করে দেখো, আমাদের ভাষা আমরা যা বলছি, আমাদের ভাষা হচ্ছে বাংলা। এই বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনি হচ্ছে সাধারণত দুই প্রকার: স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। কয় প্রকার ধ্বনি? ধ্বনি হচ্ছে প্রধানত দুই প্রকার: স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। অনুরূপ ধ্বনি বা বর্ণ কিন্তু আমরা আগেই বলেছি, ধ্বনি হচ্ছে সেই জিনিস যা বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হয়। আর বর্ণ হচ্ছে সেই জিনিস যা আমরা খাতায় বা কলম 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 দিয়ে লিখি। এখন এবার আসি, ধ্বনি দুই প্রকার, একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি, যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া সম্পূর্ণরূপে নিজে নিজে উচ্চারিত হয়, অর্থাৎ কারো সাহায্য সহযোগিতা লাগে না, সেটাকে বলা হয় স্বরধ্বনি। এই স্বরধ্বনির মধ্যে কিছু বিষয় আছে, আমরা একটু সেটা একটু বলবো। স্বরধ্বনি হচ্ছে, বাংলা মৌলিক স্বরধ্বনি হচ্ছে সাতটি। মৌলিক স্বরধ্বনি কয়টি? সাতটি। যেমন দেখো, ওয়া, আ, ই, উ, এ, ও, এ। এইটাকে বলা হয় মৌলিক স্বরধ্বনি। এখানে দেখো সাতটি মৌলিক স্বরধ্বনি আছে। আসলে আরেকটু কথা আমি বলে রাখি, যদি এখানে এখন আমি বলছি না, তবু আমি একটু বলে রাখি। আসলে মৌলিক স্বরধ্বনি মোট হচ্ছে 37টি। মৌলিক স্বরধ্বনি কয়টি? সরি সরি সরি, মৌলিক মৌলিক ধ্বনি হচ্ছে 37টি। মৌলিক, বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি? 37টি। বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি? 37টি। তার ভিতর বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। তাহলে আর কি থাকে বাকি? আর থাকে 30টি। সেই 30টি কি? মৌলিক ব্যঞ্জন ধ্বনি। তাহলে মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি। আর মৌলিক স্বরধ্বনি হচ্ছে কয়টি? মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। এই 7টি হচ্ছে সরে অ, সরে আ, ওয়া, আ, ই, উ, এ, ও, এ। এই যে যে আমরা 7টি হইলাম, এরপরে আছে অবশিষ্ট, আমি কিন্তু বলেছি
আর আছে 25টি হচ্ছে, এই সরি 30টি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, মৌলিক ব্যঞ্জন ব্যঞ্জন ধ্বনি। এখন এই আমরা যখন এই অ উচ্চারণ করছি, অর সাথে কিন্তু আমি কাউকেই সঙ্গে রাখছি না। আ উচ্চারণ করছি, তার সাথে কিন্তু কোনো কিছুই আমি যুক্ত করছি না। কিন্তু ব্যঞ্জন ধ্বনি যখন আমি উচ্চারণ করছি, দেখো অ, অর সাথে কি আসছে? অ, অর সাথে কি আসছে? শেষে উচ্চারিত হচ্ছে অ, অটা কি? অটা আছে স্বরবর্ণ, অর্থাৎ স্বরধ্বনি, স্বরবর্ণ বা স্বরধ্বনি। ক, এবার যখন বলছি গ, 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 ওই যে অ আসছে, তাহলে এটা কি আসছে? এই যে স্বরধ্বনি আসছে। প, পর যদি আমি বলি শেষে কি আইছে? ওয়া, তাহলে এটা কোন ধ্বনি আইছে? এই স্বরধ্বনি আসছে। তাহলে ব্যঞ্জন স্বরধ্বনি হচ্ছে, অর্থাৎ যে নিজে নিজে উচ্চারিত হইতে পারে, কার সাহায্য সহযোগিতা লাগে না, সেটা হচ্ছে স্বরধ্বনি। আর ব্যঞ্জন ধ্বনি হচ্ছে যে নিজে নিজেই উচ্চারিত হতে পারে, সরি, স্বরধ্বনি হচ্ছে যে নিজে নিজে উচ্চারিত হইতে পারে, কার সাহায্য সহযোগিতা লাগে না, সেটা হচ্ছে স্বরধ্বনি। আর ব্যঞ্জন ধ্বনি হচ্ছে যে ধ্বনি অন্যের সাহায্য ছাড়া নিজেই উচ্চারিত হতে পারে না, অর্থাৎ স্বরবর্ণের উচ্চারণ ছাড়া, স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, সেটাকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। এখন আসে আরেকটু কথায়, ভাষার ক্ষুদ্রতম একককে কি বলা হয়? ধ্বনি বলে। ভাষার ক্ষুদ্রতম একককে কি বলা হয়? ধ্বনি বলে। একটু আগে আমি যা বলেছিলাম, মৌলিক বাংলায় মৌলিক, বাংলা ভাষার মৌলিক ধ্বনি হচ্ছে 37। বাংলার মৌলিক ধ্বনি কয়টি? 37। এর ভিতর মৌলিক স্বরধ্বনি হচ্ছে সাত, সাতটি। অবশিষ্ট 30টি হচ্ছে মৌলিক ব্যঞ্জন ধ্বনি। এখন স্বরধ্বনি 7টি, আমি আগে বলেছি, আবার একটু বলছি। রস্যই, এ, এ, আ, অ, ও। এখানে একটু ভুল হয়েছে, এটা অ হবে, সরি। এখানে অ হবে। তাহলে মৌলিক স্বরধ্বনি কয়টা আমরা কিন্তু একটু আগে জানতে পারছি। এবার আরেকটা আমি বিষয় বলছি, সেটা হলো এই যে যে আমরা যে উচ্চারণ করি, এই উচ্চারণের কিছু বিষয় আছে। সেটা হলো যে আমাদের, আমি কিন্তু আগেই বলেছি যে কোথায় কোথায় স্পর্শ হয়, মুখ গহ্বরের যে আমাদের যে ইয়াটা আছে, যে বাকযন্ত্রটা আছে, সেই বাকযন্ত্রের কোথাও না কোথাও উচ্চার। এই, এখন আসি, ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। যখন আমরা ধ্বনিটাকে যখন প্রতীক বলবো, অর্থাৎ যখন সেটাকে আমরা লিখবো বা প্রতীক বলবো, তখন সেটাকে বলবো আমরা বর্ণ। এখন এইখানে আমি আগেও বলেছি যে এই কয়টা জিনিস দিয়ে আমরা কিন্তু কোথাও না কোথাও বাকযন্ত্রে কোথাও না কোথাও স্পর্শ হয়। এই সাতটা, এই কয়েকটা জিনিস: গলনালী, মুখ, মুখবিহন, কণ্ঠ, জিহ্বা, তালু, নাক, হ্যাঁ, এইসব হচ্ছে বাকযন্ত্রের কোনো না কোনো উচ্চারিত হয় বোধহয়। এই 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 অংশটা আমাদের খুবই প্রয়োজন। এই অংশ সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকা উচিত। আমরা পূর্ববর্তী ক্লাসেও কিন্তু এগুলো শিখেছি। এজন্য আমি আর কিন্তু ব্যাপকভাবে এটা আলোচনা করতে চাচ্ছিলাম না। তারপরেও আমি মোটামুটি একটু বলার চেষ্টা করছি। এখন আসি, এই এই যে যে মৌলিক ধ্বনি 37, মৌলিক ধ্বনি হচ্ছে 37টি। এর ভিতর 7টি হচ্ছে মৌলিক স্বরধ্বনি, আর 30টি হচ্ছে মৌলিক ব্যঞ্জন ধ্বনি। এখন আমরা আসি এই ধ্বনি বিভিন্ন বিষয় বিষয় হিসাবে। মোট ধ্বনি হচ্ছে 50টি। মোট ধ্বনি কয়টি? মোট বর্ণ, বাংলা বর্ণমালায় মোট ধ্বনি বা বর্ণ হচ্ছে কয়টি? 50টি। এর ভিতরে স্বরবর্ণ হচ্ছে, স্বরবর্ণ 11টি, আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে কয়টি? তাহলে যদি আমরা মোট 50টি হয়, যদি 11টি থাকে স্বরবর্ণ, তাহলে অবশিষ্ট ব্যঞ্জন বর্ণ। তাহলে ব্যঞ্জন বর্ণ কয়টি? ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি। এই 39টি ব্যঞ্জন বর্ণের কিছু
ভাগ আছে, আমরা পর্যায়ক্রমে সেটা আলোচনা করব। হুম। এখন আমি যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে স্বরবর্ণের বা ব্যঞ্জন বর্ণের ভাগগুলো বললাম, একটা 11টা, আরেকটা হচ্ছে 13টা, এই 39টা। এর মধ্যে এই যে স্বরবর্ণ, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে আবার কি বলা হয়? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? সংক্ষিপ্ত রূপকে কার বলে? সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার বলে? যেমন আকার, রসিকার, দীর্ঘিকার, রস্যকার, উকার, একার, ঐকার, ওকার, ঔকার, এইরকম আছে। এইগুলোকে বলা হয়, যেমন আমরা বলি বা, সরি, বাবা। তাহলে আমরা যখন বাবা বলি, এই যে আমরা যখন বাবা বলছি, বা, বা, তাহলে এখানে দেখো একটু লক্ষ্য করে, এই যে বাবা লিখেছি, এই বাবা লেখার এখানে কিছু একটু খেয়াল করলে একটু জিনিস পেয়ে যাবা। দেখো আমরা একটু এখানে একটু দেখতেছি, এই যে বাবা লিখলাম, হ্যাঁ, এই বাবাটাই, এই বাবার সাথে কিসে ব হয়েছে, এই যে ব, তার সাথে হয়েছে কি আকার, তার সাথে কি হয়েছে আকার, এই যে আকার, ব আ, এইটুক হয়ে গেছে বা। আবার যখন আমরা এটার সাথে আবার বলছি ব, আবার যখন বলছি আ, তখন এই দুটো কয়টা মিলিয়ে হয়েছে বাবা। কথাটা কি বোঝা গেছে? এই যে আমরা আগে এইটুকুই, আগে আগে এই বাটুকি আসি, তারপরে আমি ওটুকি যাব। তাহলে বাটুকি যখন আমি আসব, তখন কিন্তু আমার এই বাটা উচ্চারণ করতে হবে এরকম, ব যোগ আ, বা। তাহলে ব যোগ আ যখন হয়েছে, এই বটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, আটা হচ্ছে স্বরবর্ণ। তাহলে এই থেকে আ কার বলে, এইটাকে কি বলে? আ কার। আমরা এই যে আ দিয়েছি বা, আবার আমরা আবার যদি বা আকারে বা লিখি, তখন সেটা কি হয়ে গেল? বাবা হয়ে গেল। তাহলে ব আকারের সাথে বর সাথে আ, আ হয়েছে, এটাকে বলে আ, আ কার। তাহলে আকার কি? আকার হচ্ছে, আকার হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার বলে। আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ফলা বলে। আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ফলা বলে। আর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। এটা কয়টা? এটা মোট 10টি। এটা মোট কয়টি? 10টি। আর ফলা কয়টি? ফলা হচ্ছে, মোট ফলা হচ্ছে, এইখানে দেখো, ম, ন ফলা, ব ফলা, ম ফলা, জ ফলা, র ফলা, ল ফলা, এই এই কটা। আরেকটা ফলা আছে রেফ ফলা, অনেক সময় বলা হয়। তো সাধারণত 6টাই ফলা, কিন্তু অনেক সময় দেখা যায় এটা রেফ একটা ফলা আছে, এটা অবশ্য ধরা হয় না। তারপরেও এটা অনেক সময় দেখা যায়, অনেক জায়গা আছে বাবার। কিন্তু আমরা যখন খাতায় লিখবো বা আমরা কোনো সংক্ষিপ্ত যাব, তখন কিন্তু আমরা বলবো ফলা 6টি। এবার আসি এই ফলার, তাহলে এই ফলার পরে এখন আমরা যে জিনিসটি জানছি, ক, এই যে কট, ক থেকে ম পর্যন্ত, ক থেকে ম পর্যন্ত কয়টি বর্ণ আছে? ক থেকে ম পর্যন্ত হচ্ছে 25টি বর্ণ। এই ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে কি বলে? এই প থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে কি বলে? প, এই ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে বলা হয় এমন একটা বর্ণ, তা আমি এখন বলার আগে কিছু জিনিস দেখাবো, সেটা আবার একটু খেয়াল করে দেখো। এই যে দেখো একটু, ক থেকে আমরা যখন বলছি যে ক খ, এই যে দেখো এখানে একটু লক্ষ্য করলে পেয়ে যাবা, এই যে ক খ গ ঘ, 3 নাম্বার জায়গায় স্পর্শ হয়েছে ক খ গ ঘ। আমি পরে এ বিষয়ে আলোচনা করব।
ক খ গ ঘ উম। তারপরে আছে কি, এটা ক খ গ ঘ উম 3 নম্বর জায়গায় স্পর্শিত হয়েছে। এরপরে আছে গ ঘ, ক খ গ ঘ গেল। এরপরে কি কি আছে, ক খ গ ঘ উম, চ ছ জ ঝ ইয়। এই যে চ ছ জ ঝ ইয়, হ্যাঁ, চ ছ জ ঝ, হ্যাঁ, এই যে কয়েকটা আছে, এইখানে কোথায় স্পর্শিত হয়েছে, জিহ্বার কোথায় হচ্ছে, আমরা পরবর্তীতে আমরা দেখবো কোথায় কোথায় আলোচনা। আমি জাস্ট এখন দেখাচ্ছি, চিত্রটা দেখাচ্ছি শুধুমাত্র। এরপরে হচ্ছে ট ঠ ড ঢ, এইটা এইখানে আসছে, কোথায় আসছে, আমরা কোথায় সেটা আমরা পরে আলোচনার মাধ্যমে জানবো। 5 নম্বর জায়গায় এসে স্পর্শ হচ্ছে। তারপরে আছে কি ট ঠ ড ঢ, তারপরে হচ্ছে ত থ দ ধ দন্তন্য, ত থ দ ধ দন্তন্য, এটা 7 নম্বর স্থানে এসে লেগেছে। এই 7 নম্বর জায়গায় আরো কে আসবে, ন র ল স, এই কয়টা আসবে 7 নম্বরে। আবার 6 নম্বরে আছে কি চ ছ জ ঝ তালবস্য, এগুলো 6 নম্বর জায়গায় এসেছে। আর 5 নম্বরে এই কয়টা এসেছে। হ্যাঁ, এইভাবে। আর আছে সে কি প ফ ব ভ, এই এইগুলো এইখানে এসেছে। এই যে এটা কোথায় কোথায় 9 নম্বর জায়গায় এসেছে। আমরা সেটা আরেকটু পরে ক্লিয়ার ভাবে আবার জানার চেষ্টা করব। এই যে এই সমস্ত জায়গায় স্পর্শিত হয়, আমরা এবার এ বিষয়ে একটু বোঝার চেষ্টা করব বা জানার চেষ্টা করব। আসি এবার ক খ গ ঘ ও ম। এই ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ আছে। এই ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে কি বর্ণ বলা হয়? ক থেকে ম পর্যন্ত, ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে কি বর্ণ বলা হয়, কে বলতে পারবে? কেউ বলতে পারবে? এই 25টি বর্ণকে বলা হয় স্পর্শীয় বর্ণ বা বর্গীয় বর্ণ। স্পর্শীয় বর্ণ বা বর্গীয় বর্ণ। কেন স্পর্শীয় বর্ণ বা বর্গীয় বর্ণ সে বিষয়ে আমি এখনই বলছি। আমি একটু লিখতেছি। একটু লিখে নিই। ও সরি, এবার আসি। এখানে প্রত্যেক দিকে 5-5টা করে বর্ণ আছে। এই যে 5টা বর্ণ, ক খ গ ঘ ও ম, এই 5টি বর্ণের এই যে প্রথম যে 4টি বর্ণ আছে, শেষেরটা আমি পরে বলছি। প্রথম দিকের 4টি বর্ণ করে আছে, হ্যাঁ, সেটার কথায় আসতেছি আমি। দেখো, একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবা। প্রথম দিকে 4টি বর্ণ আছে, এই 4টি বর্ণের শেষে একটা করে বর্ণ আছে, আমি এটা পরে আসছি। এই যে ক, ক খ গ ঘ উম, এই ক থেকে উম পর্যন্ত এই 5টি বর্ণ কোথায় স্পর্শ হয়, আমরা কিন্তু বলছিলাম যে 1 নাম্বার জায়গায় কোথায় লাগছে, স্পর্শ হচ্ছে কোথায়, ক। এইটাকে বলে এই কণ্ঠ। এটা কোথা থেকে উচ্চারিত হচ্ছে, কণ্ঠ থেকে। এইটাকে বলা হয় কণ্ঠবর্গ বা কণ্ঠবর্গীয় বর্ণ। এটাকে বলা হয় কণ্ঠবর্গ বা কণ্ঠবর্গীয় বর্ণ। এরপরে চ ছ ঝ ঝ, আমরা কিন্তু উপরের এই যে চিত্রে দেখেছিলাম, এই যে চিত্রে দেখেছিলাম চ ছ ঝ ঝ, এটা 7 নম্বর। এটাকে কি বলা হয়, চ ছ ঝ ঝ, এটাকে বলে তালব্য বর্ণ। এটাকে কি বলা হয়,
তালব্য বর্ণ, কারণ আমরা চটা উচ্চারণ করছি ট, টটা হচ্ছে তারা বা তালু, আমাদের যে জিহ্বার তালু আছে ওই তালুতে স্পর্শ হয়, এই জন্য এটাকে বলা হয় তালব্য বর্ণ বা তালব্য বর্গীয় বর্ণ। এরপরে আছে ট, ঠ, ড, ঢ। এখানে আমরা আরেকটু চলে যাই সেই জায়গায়, এইখানে সেই জায়গায় চিত্রে চলে যাই। ট, ঠ, ড, ঢ, ওই যে টটা হচ্ছে 5 নম্বরে, 5 নম্বরে এটা ট, ঠ, ড, ঢ, এটা দুটো নাম বলতে পারি। মূর্ধন্যবর্গীয় বর্ণ বলা যায়, অগ্রদন্ত বর্ণ বলা হয়। মূর্ধন্যবর্গীয় বর্ণ বলা হয় অথবা অগ্রদন্ত বর্ণ বলা হয়। অগ্রদন্ত মানে কি দাঁতের আগের স্থানটাকে বলা হয় অগ্রদন্ত বর্ণ, এটাকে মূর্ধা, এই জন্য মূর্ধন্য বর্ণ বলা হয়, মূর্ধন্য বর্গীয় বর্ণ বা মূর্ধন্য বর্গীয় বর্ণ বলা হয়। এরপরে সে ত, থ, দ, ধ, এটা হচ্ছে দাঁতে স্পর্শ করে, উচ্চারণ করার সময় এটা দাঁতে স্পর্শ হয় বিধায় এটাকে বলা হয় দন্ত বর্ণ বা দন্তবর্গীয় বর্ণ। এরপরে সে প, ফ, ব, ভ, ম। আমরা একটু যাই 9 নম্বরে, দেখো স্পর্শিত হয়েছিল। 9 নম্বর কোথায়? এই যে 9 নম্বর, এই 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 অংশ আর এই অংশ, অর্থাৎ 9 নম্বর আর 7 নম্বর দুটো স্পর্শ না হয়ে এটা উচ্চারিত হতে পারে না। প, ফ, ব, ভ, দেখো দুটো ঠোঁটে স্পর্শিত হয়েছে, এই দুটো ঠোঁটে স্পর্শিত হয় বিধায় এর নাম হইছে, এর নাম হইছে অষ্টবর্গ বর্ণ, অষ্ট অষ্টবর্গীয় বর্ণ। অষ্ট অষ্টবর্গীয় বর্ণ, এর নাম হয়েছে অষ্টবর্গীয় বর্ণ। আর এটা হচ্ছে তালব্য, তালব্য, এটার দুটি নাম আমরা বলতে পারি অগ্রদন্ত বা মূর্ধন্যবর্গীয় বর্ণ। এরপর হচ্ছে চ, ছ, তালব্য, চ, ছ, জ, ঝ, ইয়, চ, ছ, জ, ঝ, ইয়, এই চ, ছ, জ, ঝ, ইয়, এটাকে আমরা কি বলি? চ, চ কোথায় লাগছে? তালুতে, তাকে আমরা কি বলবো? তালব্য, তালব্য বর্গীয় বর্ণ। আর এটা হচ্ছে কণ্ঠ, কণ্ঠ বর্গীয় বর্ণ। তাহলে এই 25টি বর্ণ এখানে আমরা পেয়েছি, এই 25টি বর্ণকে বলা হয় স্পর্শীয় বর্ণ বা স্পর্শীয় বর্ণ বলা হয়। এর ভিতরে শেষে 5টি বর্ণ আছে, উম, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম। এই 5টি বর্ণকে বলা হয় নাসিক্য বা আনুনাসিক্য বর্ণ, কারণ এটা উচ্চারণ করার সময় নাকের কোথাও না কোথাও স্পর্শ হয়, এই এই কারণে এটাকে বলা হয় আনুনাসিক্য বা নাসিক্য ধ্বনি বা নাসিক্য বর্ণ, আমরা যাই বলি না কেন। তাহলে যাই হোক, আজ আমরা যতটুকু আলোচনা করেছি আমি আবার একটু এক কথায় আমরা একটু শেষ করার চেষ্টা করছি। বাকযন্ত্র হচ্ছে তাই যা সাহায্যে আমরা কোনো কিছু উচ্চারণ করি। এই এই উচ্চারণের আজ আমাদের যে বিষয়টা ছিল মূলত সেটা হচ্ছে ধ্বনি বা বর্ণ, ধ্বনি ও বর্ণ। এই ধ্বনি হচ্ছে তাই যা বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ, এটা। আর যখন সেটা কখনো, যখন সেটা লেখা হয় বা বর্ণ আকার দেওয়া হয় তখন সেটাকে বলা হয় বর্ণ, অর্থাৎ যখন তার আকার দেওয়া হয়, কার দেওয়া হয়, সেটা তখন বর্ণ। আর এই এই যত বাকযন্ত্রের সাহায্যে যে যেগুলো হয়,
স্পর্শ হয়, সেটার মধ্যে আছে ফুসফুস, গলনালী, জিহ্বা, তালু, মাড়ি, দাঁত, ঠোঁট, নাক। এই সব স্থানে কোথাও না কোথাও আমাদের উচ্চারণ করতে বা ধ্বনি বা বর্ণ ধ্বনি ধ্বনি করতে এইগুলোর ব্যবহার হয়। এখন হচ্ছে ধ্বনি দুই ধরনের, একটা হচ্ছে স্বরধ্বনি, একটা ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি, মৌলিক ধ্বনি মোট হচ্ছে 37টি, তার ভিতরে মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি, আর মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে কয়টি? তাহলে 30টি। এই হচ্ছে স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনি হচ্ছে অর্থাৎ যে নিজে নিজে উচ্চারিত হইতে পারে, কারো সাহায্য সহযোগিতা লাগে না, সেটা হচ্ছে স্বরধ্বনি। আর ব্যঞ্জনধ্বনি হচ্ছে যে নিজে উচ্চারিত হইতে পারে না, অন্যের সাহায্য সহযোগিতা লাগে, সেটাকে অর্থাৎ স্বরধ্বনির সাহায্য সহযোগিতা লাগে, সেটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি। যেমন ক, কর সাথে আমরা যখন কটা বলি তখন কিন্তু কর সাথে অ উচ্চারণ চলে আসে শেষে, এই জন্য এটাকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। আর এখান তারপরে আছে ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ, এই 25টি বর্ণকে বলা হয় বর্গীয় বর্ণ বা বর্গীয় বর্ণ। এই বর্গীয় বর্ণের আবার একটা বিষয় আছে, এর আবার ভাগ আছে, অর্থাৎ এটা কিন্তু মূলত উচ্চারণ অনুযায়ী হয়, মানে যার যার উচ্চারণ ঠিক তার তার জায়গায় হয়। আমরা সেটা একটু চিত্রের সাথে দেখেছি আগে। এরপরে আবার আমি বলছি ক খ গ ঘ ম, এটাকে বলে কণ্ঠবর্গীয় বর্ণ বা কণ্ঠবর্গ। এরপরে হচ্ছে চ ছ জ ঝ ইয়, এটাকে বলে তালব্য বর্ণ বা তালব্য বর্গীয় বর্ণ। তারপর আছে ট ঠ ড ঢ মূর্ধন্য, এটা আছে মূর্ধন্য বর্গীয় বর্ণ। তারপর আছে ত থ দ ধ দন্ত ন, এটা হচ্ছে আলব্য বর্গীয় বর্ণ। এরপর আছে প ফ ব ভ ম, এটা হচ্ছে ওষ্ঠবর্ণ বা সরি, এখানে ত থ দ ধ, এটা ভুল হয়ে গেছে একটু, সরি, দন্ত বর্গীয়, সরি সরি সরি, দন্তবর্গীয় বর্ণ, সরি, খেয়াল করিনি। ত থ দ ধ দন্ত ন, এটা আছে দন্ত বর্গীয় বর্ণ বা দন্ত বর্ণ। আর এরপর আছে প ফ ব ভ ম, এটাকে বলা হয় অষ্টবর্ণ বা অষ্টবর্গীয় বর্ণ। তো এই হচ্ছে আজকের আমাদের আলোচ্য বিষয়। পরবর্তীতে আমরা বাকি অংশ আলোচনা করব এই ধ্বনির। সকলকে আমি ধ্বনির এই অংশটা পড়ার জন্য বলছি। যদি কোনো পরবর্তী ক্লাসে প্রশ্ন থাকে আমার কমেন্টে, এবং আমাদের যে স্কুলের এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের যে ইউটিউব চ্যানেল আছে, সেখানে সবাই কমেন্ট করবে, শেয়ার করবে, এবং সকলকে জানার অনুরোধ রেখে আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ করছি। সকলকে সুস্বাগতম। সকলের মঙ্গল কামনায় আমি সুশান্ত কুমার রায়। ধন্যবাদ।